জয়সওয়ালের শতরান করার পর জয়সওয়ালের থেকেও যেন বেশি কিছুটা গম্ভীরকে নজরে পড়ছিল, তাই না? কেন? কোথাও কি জয়সওয়ালের এই শতরান রোহিতের জন্য একটা প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াল? এই ম্যাচে সবচেয়ে সহজ টার্গেট কি ছিল? না, যদি আপনি ভাবছেন আফগানিস্তান যে টার্গেট দিয়েছিল সেটাই, তাহলে আপনি ভুল ভাবছেন। এর থেকেও সহজ একটা টার্গেট ছিল KL রাহুল। আর বারবার KL রাহুলই কেন? আর কথা বলবো ঋষভ পন্তকে নিয়েও। 2 বছর ধরে 54 কোটি টাকার সফল স্ক্যাম করার পর আবার বুদ্ধু ঘরে ফিরে এসেছে, কিন্তু কোন খেলোয়াড়ের জায়গায়? সবকিছু নিয়েই আলোচনা করব, তবে প্রতিটা ম্যাচের একটা গল্প থাকে। চলুন শুরু করা যাক। আফগানিস্তান টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। মনে হচ্ছিল ভারতের বিরুদ্ধে বড় একটা স্কোর করবে। শুরুতে তো আমার মনে হচ্ছিল ক্রিকেট হচ্ছে নাকি ব্যাডমিন্টন, কারণ খেলছিল তো মাত্র 2 জন, এদিকে প্রসিদ্ধ কৃষ্ণা, ওদিকে রোহিত শর্মা। কিছু মুহূর্তের জন্য তো আমার মনে হচ্ছিল বলের ভেতরে কেউ GPS লাগিয়ে দিয়েছে আর লোকেশন সেট করে দিয়েছে রোহিত ভাইয়ের কাছে। আবার কিছুক্ষণ মনে হচ্ছিল কেউ যেন অটোপাইলট মোড অন করে দিয়েছে। কয়েকটা মুহূর্তের জন্য তো এও মনে হচ্ছিল ম্যাচ চলছে নাকি রোহিত শর্মার ক্যাচিং প্র্যাকটিস চলছে। শুরুর 3টে উইকেট দেখার পর আপনার চোখ ধাঁধিয়ে যাবে। একেবারে কপি পেস্ট কাজ হচ্ছিল। আফগানিস্তান ভেবেছিল টস জিতে আগে ব্যাটিং করে বড় স্কোর করবে, কিন্তু তারা কি জানত যে আজ প্রসিদ্ধ কৃষ্ণার মধ্যে IPL ভার্সন ডাউনলোড হয়ে গেছে। আর ব্যক্তিগতভাবে আমার মনে হয় প্রসিদ্ধ কৃষ্ণার সিলেকশন যখন ঝুঁকির মধ্যে থাকে তখন এই লোকটা কোথা থেকে যেন পারফরম্যান্স তুলে এনে ছুড়ে দেয়। সিলেক্টররা বাধ্য হয়ে যায় পরের সিরিজের জন্য ওকে আবার দলে নিতে। কিছু তো গণ্ডগোল আছেই ভাই, কারণ সিরিজের শেষ ম্যাচেই কেন তার পারফরম্যান্স আসে? না না না, এখানে কিছু একটা গড়বড়ও আছে। প্রসিদ্ধ কৃষ্ণা কি কোনো রাজনীতিবিদ নাকি? পুরো কার্যকালে কিছুই করবে না, কিন্তু শেষ 5-6 মাসে এমন কাজ করবে যা সবাই মনে রাখবে। এবার যদি পাওয়ার প্লের মধ্যে প্রসিদ্ধ কৃষ্ণার বোলিং ফিগার দেখেন তাহলে বলবেন এটা বোলিং ফিগার নয়, এটা তো একেবারে চিটকোড। সত্যি বলতে এটা বোলিং ফিগার নয়, এটা সিলেকশনের জন্য পাসকোড। কিছু মুহূর্তের জন্য তো মনে হচ্ছিল প্রসিদ্ধ কৃষ্ণা ফিফা ওয়ার্ল্ড কাপ খেলছে নাকি, এমন স্কোরবোর্ড বানিয়ে ফেলেছিল। কেউ একজন টুইট করেছিল যে পুরো চেপক স্টেডিয়ামের দর্শকরা প্রসিদ্ধ কৃষ্ণার জন্য হাততালি দিচ্ছে, কিন্তু এখানে দর্শক কোথায়? এর থেকে বেশি আওয়াজ তো আপনার মোবাইলের অ্যালার্ম করে। দর্শক কাকে বলে জানতে চাইলে ইংল্যান্ড নিউজিল্যান্ড টেস্ট সিরিজ দেখুন। প্রসিদ্ধ কৃষ্ণার 5 উইকেট নেওয়া নিয়ে যতটা আলোচনা হয়নি তার থেকেও বেশি আলোচনা হয়েছে রোহিত শর্মার 3টি ক্যাচ নিয়ে। মজা বাদ দিলে প্রসিদ্ধ কৃষ্ণা আজ নিজের ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার দিয়েছে, নিজের প্রথম 5 উইকেটের সাফল্য অর্জন করেছে। আর আমি যেমন বলেছিলাম সবচেয়ে সহজ টার্গেট আফগানিস্তানের দেওয়া রান ছিল না, সবচেয়ে সহজ টার্গেট ছিল KL রাহুল, যে খেলোয়াড় মাত্র 2টি ফরম্যাট খেলে এবং এই সিরিজে যে মাত্র 19 বল খেলেছে তাকে বিশ্রাম দেওয়া হলো। এই কথার কোনো মানে হয়? আর যদি বিশ্রাম দিয়েই থাকে তাহলে সে আবার ফিল্ডিং করছিল কেন? আমার ব্যক্তিগতভাবে মনে হয় এখানে শ্রেয়াস আইয়ারকে বিশ্রাম দেওয়া যেত। সামনে T20 সিরিজ আছে, তারপর আবার ODI সিরিজও আছে, তাই শ্রেয়াস আইয়ারকে বিশ্রাম দেওয়াটাই ভালো সিদ্ধান্ত হতো। এর থেকেও যদি বড় কিছু করতে হতো তাহলে হয়তো শুভমন গিলকেও বিশ্রাম দেওয়া যেত। ভাই, সে তো ইতিমধ্যেই 2টো ভালো ইনিংস খেলেছে, একটু বিশ্রাম নিয়ে নিত। কারণ আমার মনে হয় সবচেয়ে সহজ টার্গেট KL রাহুল। আর আমার তো এটাও ভয় হচ্ছে যে জয়সওয়াল ভালো খেলছে, রোহিত ভালো খেলছে, বিরাট কোহলি আবার ফিরতে চলেছে, আর শুভমন তো দলের অধিনায়ক। তাহলে বাইরে করবেন কাকে? সহজ টার্গেট তো KL রাহুলই। আফগানিস্তান প্রথমে ব্যাটিং করে 288 রান তোলে। ভারতের বোলিং ফিগার আপনি এখানেই দেখতে পারেন, যেখানে গুরুনুর বরারও ভালো বোলিং করেছে। রোহিত শর্মা 79 রানের একটি দারুণ ইনিংস খেলেছেন। এখন রোহিত শর্মার ভক্তরা এই কারণে যতটা খুশি নয় যে রোহিত 79 রান করেছে, তার থেকেও বেশি দুঃখিত এই কারণে যে তিনি 100 রান মিস করেছেন। আর যারা অপেক্ষা করছিল যে রোহিত শর্মা অবসর নেবে, ভাই রোহিতের একটা সমস্যা আছে, সে অনেক কিছু ভুলে যায়। রোহিত হয়তো অবসর নেওয়ার কথাটাই ভুলে গেছে। এবার বেরিয়ে আসো। আর চেপকের দর্শকরা ভরে ভরে ভালোবাসা দিয়েছে হিটম্যানকে, সত্যিই ভরে ভরে ভালোবাসা। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, রোহিত শর্মা চাপ অনুভব করছে। আউট হওয়ার পরেও রোহিতকে সাধারণত এতটা হতাশ বা বিরক্ত দেখা যায় না, কিন্তু এখানে সে 100 রান করতে চাইছিল, কারণ সে জানে বাইরে চাপ তৈরি হচ্ছে।
আর যশস্বী জয়সওয়ালের শতরানের পর জয়সওয়ালের চেয়ে যেন বেশি কিছুটা গম্ভীরকে দেখা যাচ্ছিল। আর হয়তো গম্ভীরকে এতটা হাসতে আপনি কবে দেখেছেন আমি জানি না, কিন্তু জয়সওয়াল একটা বার্তা দিয়েছে। আর সেই বার্তাটা হল সে ভারতের ভবিষ্যৎ। শেষ 3টি ওডিআই ম্যাচে তার 2টি শতরান রয়েছে, আর একটি ম্যাচে অর্ধশতরানও নেই। কারণ এই ছেলেটা রোহিত শর্মার ভক্ত, সে শতরান করতেই বিশ্বাস করে। মাত্র 24 বছর বয়সে তার আন্তর্জাতিক ক্রিকেটে 10টি শতরান হয়ে গেছে, 7টি টেস্টে, 2টি ওডিআইতে এবং 1টি টি20তে। একবার তো আমার মনে হচ্ছিল জয়সওয়ালের কাজ শেষ করে দেবে শ্রেয়াস আইয়ার, যেন হার্দিক পান্ডিয়ার আত্মা ভর করেছিল তার মধ্যে। কিন্তু জয়সওয়াল এখানে চালাকির পরিচয় দিয়েছে। সে জানত যদি এখানে স্ট্রাইক শ্রেয়াস আইয়ারের কাছে চলে যায় তাহলে আমার কাজ শেষ, তাই সে নিজেই দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করেছে। আর এখন আমি জয়সওয়ালকে শুধু এটুকুই বলতে চাই, এখন তুই ঠিক সেভাবেই দৃশ্যমান হচ্ছিস যেমনভাবে তোকে দেখা উচিত। কিন্তু একই সঙ্গে জয়সওয়ালের শতরান সিলেক্টরদের চিন্তা বাড়িয়ে দিয়েছে। আর আমার তো মনে হয় এই মুহূর্তে বেকার হওয়ার থেকেও বেশি টেনশনের কাজ হল ভারতীয় ক্রিকেট দলের সিলেক্টর হওয়া। আপনি যখন দল ঘোষণা করেন তখন আসলে দল ঘোষণা করেন না, গালাগালি খাওয়ার একটা প্যাকেজ গ্রহণ করেন। কার নির্বাচন হবে কার হবে না এটা নিশ্চিত নয়, কিন্তু একটা বিষয় নিশ্চিত, গালাগালি পড়বেই। কারণ এই ভারতীয় দলে না ছোটরা থামছে না বড়রা থামছে। আর আমার তো মনে হয় অজিত আগারকরকে নিরাপত্তা দেওয়া উচিত, কোথাও যেন উনি কোনো ভুল পদক্ষেপ না নিয়ে ফেলেন। আর ভারতীয় দল 30 ওভারের আগেই এই লক্ষ্য তাড়া করে ফেলে। শুধু আফগানিস্তানকে 3-0 ব্যবধানে হারায়নি, বরং একটা বড় বার্তাও দিয়েছে। প্রথম ওডিআই ম্যাচ আমরা 7 উইকেটে জিতেছিলাম, দ্বিতীয় ওডিআই ম্যাচ আমরা 170 রানে জিতেছিলাম এবং তৃতীয় ম্যাচ জিতেছি 9 উইকেটের বিশাল ব্যবধানে। শুভমন গিলের অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল তাদের প্রথম ওডিআই সিরিজ জিতেছে। গিল হয়েছেন প্লেয়ার অব দ্য সিরিজ এবং এই ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন আপনার প্রসিদ্ধ কৃষ্ণা। এবার কথা বলি পাকিস্তান মহিলা ক্রিকেট দলকে নিয়ে। এরা রিল বানানোর সময় এমনভাবে প্রস্তুতি নেয় যেন ভাবছে আমরা যখন জিতব তখন এভাবেই উদযাপন করব, কিন্তু বাস্তব জীবনে কি হয়, তারা বাংলাদেশের কাছে হেরে যায়। আর টি20 বিশ্বকাপ থেকে যদি কোনো দল সবার আগে বিদায় নেওয়ার পথে থাকে তাহলে সেটা পাকিস্তান। পাকিস্তানি সমর্থকরাও যেন ভাবছে আমাদের মেয়েরা কি ছেলেদের থেকে কোনো অংশে কম নাকি। এই পাকিস্তানি দলের তো এই চিন্তাই নেই যে তাদের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তাদের আসল চিন্তা হল নেদারল্যান্ডসের বিরুদ্ধে কিভাবে বাঁচবে। অস্ট্রেলিয়ার কাছে হার তো প্রায় নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে, কিন্তু নেদারল্যান্ডস যদি আবার কিছু করে বসে, ভাই, পরম্পরা, সম্মান, শৃঙ্খলা এগুলোও তো একটা বিষয়। আর পাকিস্তানিরা সেটা খুব ভালোভাবেই অনুসরণ করছে। পাকিস্তানের পুরুষ ও মহিলা ক্রিকেট দলের মধ্যে প্রতিযোগিতা এই নিয়ে নয় যে কে জিতবে, প্রতিযোগিতা হচ্ছে এই নিয়ে যে কে আগে হারবে, কে আগে বাদ পড়বে। এবার সবশেষে কথা বলি ঋষভ পন্তকে নিয়ে। 2 বছরে 54 কোটি টাকা, 581 রান, গড় মাত্র 24, আর স্ট্রাইক রেট 135। মানে হিসাব করলে দাঁড়ায় সঞ্জীব গোয়েঙ্কার প্রতি রান পড়েছে প্রায় 9.3 লাখ টাকা। সফলভাবে গোয়েঙ্কাকে লুটে নেওয়ার পর এখন ঋষভ পন্ত আবার দিল্লি ক্যাপিটালসে ফিরতে চলেছেন। তবে দিল্লি ক্যাপিটালস নাকি তাকে সরাসরি নয়, 12 কোটির আউট ক্লজ ব্যবহার করে নিয়ে আসবে। অর্থাৎ 15 কোটির প্রাইস ট্যাগের সঙ্গে দিল্লি ক্যাপিটালস ঋষভ পন্তকে নিজেদের দলে রাখবে। কিন্তু এর বদলে লখনৌ সুপার জায়ান্টস চাইছে কুলদীপ যাদবকে, যিনি বর্তমানে দিল্লি ক্যাপিটালসের 12 কোটির খেলোয়াড়। সেই কুলদীপ যাদব নাকি চলে যাবেন লখনৌ সুপার জায়ান্টসে, এমন খবর সামনে এসেছে এবং বিষয়টি প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছে। 56 কোটি টাকার স্ক্যাম করার পরও যেন অবস্থা এমন, মর্দকো দরদ নেহি হতা ভাই, দরদ নেহি হতা। তবে খবর শুধু এটুকুই নয়, আরও শোনা যাচ্ছে যে দিল্লি ক্যাপিটালস প্রধান কোচ হিসেবে সৌরভ গাঙ্গুলিকে যুক্ত করতে চলেছে। ব্যাটিং কোচ হিসেবে যোগ দিতে পারেন যুবরাজ সিং, আর অধিনায়ক হিসেবে অক্ষর প্যাটেলকে নয় বরং KL রাহুলকে দায়িত্ব দেওয়া হতে পারে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে।